বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে যাবে বলেও আশাবাদের কথা জানান সরকার প্রধান। বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে 3 মাসের মধ্যে সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। এ সময় বিরোধী দলকে হঠকারী ও বিভ্রান্তির রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়ার আয়োজন করে ঢাকা ১৭ আসনের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই অনুষ্ঠানে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের দায় সরকার এড়াতে না পারলেও সমস্যার সূত্রপাত বিগত আমলের। বিগত ১৭ বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা জবাবে সরকার প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দেয়। পিছনে ফ্যানের বাতাস কাটছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দ্রুত তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। আনোয়ারুল হক পরে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যান। 1 লক্ষ টাকা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতি কোন পথে? ব্যবসা, বিনিয়োগ পরিস্থিতিই বাকি। নির্বাচিত সরকারের 6 মাসে কতটা মিলেছে স্বস্তি? উত্তর, কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি উত্তরণ। গ্যাস, বিদ্যুৎ সংকটে নাকাল অবস্থা। ব্যবসা শুরু ও পরিচালনায় কমেনি ঝক্কি ঝামেলা। বিনিয়োগে নেই কোনো গতি, কমেছে শিল্প উৎপাদন। ঘুরে দাঁড়াতে মিলেছে প্রণোদনার আশ্বাস, কিন্তু নানান বেড়াজালে তাও অধরা। ব্যাংক এবং রাজস্ব খাতে হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। কিছুটা কমেছে মূল্যস্ফীতি, তবে বাজারে হাহুতাশ কমেনি। সকলেরই প্রত্যাশা ঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন। রিমন রহমানের রিপোর্ট। হঠাৎ করেই ছন্দপতন, নেমে এলো অন্ধকার, থেমে গেছে শিল্পের চাকা। কঠিন এক বাস্তবতা, প্রতিনিয়তই হচ্ছে রক্তক্ষরণ। তীব্র হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকট। শিল্প উৎপাদনে তৈরি হয়েছে ভয়াবহ স্থবিরতা। পাল্টে গেছে গাজীপুরের এই শিল্প প্রতিষ্ঠানের কাজের সূচি। গ্যাসের জন্য গভীর রাতে খুলে রাখতে হচ্ছে কারখানা, এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ডিজেল চালিত জেনারেটর দিয়ে কোনো রকমে উৎপাদন ধরে রাখা হলেও বেড়েই চলেছে ব্যয়। সংকট সামাল দিতে প্রণোদনার অর্থের জন্য ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না। তৈরি হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। বেশ কিছুদিন ধরে আমরা গ্যাসের জন্য আমাদের প্রোডাকশন অনেক টাইম নষ্ট হয়েছে, যার কারণে আমাদের বায়ারদের সাথে আমাদের কমিটমেন্ট নষ্ট হয়েছে। যে কমিটমেন্ট কারণে আমি এখন কিছু মাল আমাদেরকে ডিসকাউন্ট করতে হবে, করতে হবে। শিল্পকে বাঁচায় রাখার জন্য এই প্রণোদনা আজকে থেকে যদি ইমপ্লিমেন্ট হয়, আমরা সবচেয়ে বেশি খুশি হব। এটা যদি আরও লিঙ্গার হয়, শিল্প বন্ধ হইতে থাকবে আরও। সরকারের 6 মাসে টেকসই হয়নি উৎপাদন ব্যবস্থা। মূলত জ্বালানি সংকটে এলোমেলো হয়েছে সবকিছু। মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য এই পরিণতি। শিল্প এলাকায় 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গ্যাসের চাপও নেই বললেই চলে। 3 থেকে 4 হাজার শিল্প কারখানার উৎপাদনে
নেমে এসেছে বিপর্যয়। উৎপাদনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় অন্তরায় জ্বালানি সংকট। জোড়াতালি দিয়ে উৎপাদন ধরে রাখার জন্য চলছে নিরন্তর প্রচেষ্টা, কিন্তু এভাবে আর কতদিন? শুধু গার্মেন্টস খাতই নয়, উৎপাদনমুখী সব খাতেই এখন ত্রাহি অবস্থা। ছোট, মাঝারি এবং বড় চ্যালেঞ্জের মুখে সব খাতের উৎপাদন। আমরা এই অবস্থায় কিভাবে টিকে থাকবো? একদিকে জ্বালানির জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলি চালাতে পারছি না, বিশেষ করে গ্যাসের জন্য, বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে। সাথে সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এখনও কমে নেই, ক্লাসিফিকেশন দ্রুত হচ্ছে। সেই জায়গায় চলে যে আমরা যদি উৎপাদন না করতে পারি, তাহলে আমরা কিভাবে আমাদের খরচ মেটাবো? কয়েক মাসে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা সংকট স্পষ্ট হয়েছে, যা ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতির জন্য তৈরি করেছে অস্বস্তি। বলা যায় হিমশিম অবস্থার মধ্যে পড়েছে সরকার। রপ্তানিতে দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে অর্থবছর। গেল বছরের একই সময়ের তুলনায় জুলাই মাসে রপ্তানি কমেছে প্রায় 1%। শ্রম ইস্যুতে আরও 10% বাংলাদেশকে চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী ব্যাংক নিয়েও উত্তপ্ত অবস্থা। এনবিআর পৃথকীকরণ ও আর্থিক সংস্কারে গতি নেই। সরকার কিন্তু 1.5 বছর সময় পেয়েছে। সেই প্ল্যান যেটা বলা হয়েছিল যে প্ল্যান, সেটা কিন্তু আমরা প্রতিফলনটা দেখতেছি না। প্ল্যানটা কোথায় এখনো? যে ধরনের রিফর্মগুলো কন্টিনিউটি করা দরকার, ধারাবাহিকতা বজায় রাখার দরকার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটু হোঁচট খেয়ে গেছে। আমার সোলার পাওয়ার 7 টাকা 8 টাকায় পাওয়া যায়। আমি কেন এলএনজি আনতে যাব, অমুক আনতে যাব? কোনো মানে হয় না। কাজে আমাকে সোলারে যেতে হবে, তা না হলে সাস্টেনেবল পাওয়ার সাপ্লাই হবে না। বিনিয়োগের ক্ষেত্রেও নেই স্বস্তির বার্তা। বিডার হিসাব বলছে 2025 সালে $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল। সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে মাত্র $400 মিলিয়ন বিনিয়োগ। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে কমেনি নাজেহাল। দিন দিন বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি। গেল অর্থ বছরের শেষ মাস জুনে রপ্তানির তুলনায় বেড়েছে আমদানি ব্যয়। ট্রেডিং ব্যালেন্স $27 বিলিয়ন, এটা কিন্তু সাস্টেনেবল না। আমি যে রেমিটেন্স আনছি তার প্রায় সবটা খেয়ে ফেলছে আমার আমদানিতেই। তাহলে আমার সেভিংসটা হবে কোথায়? তো এক্সপোর্ট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। বড় বড় বিনিয়োগকারী আসছে, কিন্তু কেউ তো দেন নট পুটিং দেয়ার মানি অন দ্য টেবিল। কথাবার্তা বলে চলে গেলে তো হবে না, তাকে তো টেবিলে টাকা রাখতে হবে। এবং সেই জন্য সরকার কী করছে সেটা আমরা তো দেখতে চাই। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে চলতি মাসে 2টি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বিনিয়োগীকরণ বিষয়ক কমিটির সদস্য সংখ্যা 22 জন। উত্তোলনের সুযোগ রয়েছে, গ্যাস সহ বিভিন্ন খনিজ, সেখানেও যদি আমরা মনোনিবেশ করি দ্রুততার সাথে, এই একটা সমস্যার সমাধান করলে মনে হয় বাংলাদেশে একটা বিনিয়োগের বিপ্লব হওয়ার অফুরান সম্ভাবনা রয়েছে। বিদেশে প্রফিট রিপ্যাট্রিয়েশন করাটা সহজতর করা হয়েছে, ব্যবসার লাইসেন্সিংটাকে সহজতর করা হয়েছে, একই সাথে ওয়ান স্টপ সার্ভিসটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান নিশ্চিত এবং বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থান করাই এখন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় পূর্ব শত্রুতার জেরে কারখানার সহকর্মীর ধারালো কাঁচির আঘাতে মিতুল নামে 20 বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে ইস্টবেঙ্গল মার্কেটের 14 তলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 8টার দিকে ইস্টবেঙ্গলের মার্কেটের 14 তলায় অবস্থিত তৈরি পোশাক কারখানায় পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে মিতুলের উপর ধারালো কাঁচি নিয়ে হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিতুল পটুয়াখালীর বাসিন্দা রাসেল মিয়ার একমাত্র সন্তান। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাঁচি সহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। এই ঘটনায় নিহতের বাবা সূত্রাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমার একটা ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, আমি বুঝতেছি যে আমার কি হারাইছে। আমার সামনে দিয়ে আমার ছেলেটা চলে গেছে, আমি বুঝতেছি। আর আমার তো আর এই কুলে কুলে কেউ নাই, আর আমার নাই একটা ভাই, নাই বাপ মা, নাই একটা সন্তান। আমার এই কুলুকুল সব শেষ। এ বিষয়ে আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পারি যে তারা সবাই পোশাক শ্রমিক। তারা এখানে রাত দিন 24 ঘন্টায় থাকে, শিফট ওয়ারি তারা ডিউটি করে। তো তাদের ভিতরে পূর্বে হয়তো কোনো ঘটনা ঘটছে যার
যেটার প্রেক্ষিতে তারা এই ঘটনাটা আজকে ঘটাতে পারে বলে আমরা মনে করছি। খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার দুর্জনীমহল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন জয় ঢালি। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি তারা। গত মঙ্গলবার রাতে একই উপজেলার কিসমত খুলনা গ্রামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সবচেয়ে প্রাণঘাতী আগ্রাসন চালালো ইসরায়েল। শনিবারের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 11 জন, আহত আরও 19 জন। তেল আবিবের দাবি, শনিবার ড্রোন হামলায় লেবাননে তাদের 3 সেনা আহত হয়। তার জবাবে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে অভিযান। নাবাতিয়ে শহরে একাধিক অঞ্চলে সিরিজ বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 3 শিশু সহ একই পরিবারের সদস্যরা রয়েছেন। নিরাপদ হিসেবে বিবেচিত এলাকায়ও হয়েছে বিমান হামলা। আনসার ও জারাতিয়ের মধ্যবর্তী উপত্যকায়ও বোমা ফেলেছে সৈন্যরা। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। টার্গেট করা হয়েছে আল মানসুরি শহরও। গত জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তির পর সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি কখনো। সম্প্রতি আরও তীব্র হয়েছে হামলা।